নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মিছিল করে, মিটিং করে, হাজার সবকিছু করেও আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ কিছু হলো না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ফেসে গেছেন। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি গতকাল যে কাণ্ডটা করেছেন সেটা নজিরবিহীন। এই কাণ্ড বাপের জন্মে কেউ শোনেনি, পশ্চিমবঙ্গের বুকে কেন গোটা ভারতবর্ষের বুকে কেউ কোনোদিন শোনেনি। কেউ কোনোদিন শোনেনি বিশ্বের ইতিহাসে যে কোথাও কোনো জায়গায় কোনো তদন্তকারী সংস্থা রেড করতে গেলে সেখানে সেই জায়গা সেই রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী গিয়ে সেই তদন্তের কাজে বাধা দিচ্ছেন এবং ফাইলপত্র নিয়ে চলে আসছেন। ঘটনাটা আপনারা সবাই জানেন যে গতকাল ইডি যে হানা দিয়েছিল প্রতীক জৈন, মানে আইপ্যাকের এখন কর্ণধার যিনি, তিনি, তার বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে আইপ্যাকের দপ্তরে। এই ঘটনা প্রসঙ্গে বলতে হয় যে সবাই বলছেন কেন প্রতীক জৈনের বাড়িতে এখন যাওয়া হলো, কেন 2020-তে যখন তদন্ত হয়েছিল তখন যাওয়া হয়নি কেন। এই সমস্ত অভিযোগ যখন তুলছেন তখন কিন্তু সবাই একটা জিনিস হয়তো ভুলে যাচ্ছেন বা তৃণমূল ভোলানোর চেষ্টা করছে মানুষকে যে এই প্রতীক জৈন আসলে কে। এই প্রতীক জৈন হচ্ছে 2022 সালে যখন তৃণমূল কংগ্রেস গোয়াতে নির্বাচন করতে গিয়েছিল, সেই সময় প্রতীক জৈন ছিল ওই নির্বাচনে আইপ্যাকের মাথা। তৃণমূল কংগ্রেস আইপ্যাক ছাড়া কোথাও জিততে পারে না, কোথাও যেতে পারে না, কোথাও চলতে পারে না, এটা আপনারা আজকে সবাই বুঝে গেছেন। আমি প্রথম থেকে আপনাদের বলে আসছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করে আর তার দলকে জেতানোর জায়গায় নেই, শুধুমাত্র আইপ্যাকের ভরসায় চলছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যেদিন মুকুল রায় চলে গিয়েছিলেন বিজেপিতে, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছু শেষ হয়ে গেছিল। তারপর থেকে আপনারা দেখেছেন লাগাতার প্রত্যেকটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একদম আইপ্যাক ছাড়া কিছু বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বনাশ, মানে সাড়ে সর্বনাশ যেটা বলেন যদি তৃণমূল কংগ্রেসের, সেটা করে দিয়েছিল কার্যত কিন্তু শুভেন্দু অধিকারী। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তাকে যতবারই ভোটে লড়তে হবে ততবারই আইপ্যাককে বা অন্য কোনো সংস্থাকে ভাড়া করতে হবে। তো সেই আইপ্যাক কিন্তু 2022 সালে গোয়া নির্বাচনে কিন্তু এই প্রতীক জৈন মাথা ছিল। এবং যেটা ইডি দাবি করছেন, যার জন্য এই তদন্ত, যার জন্য প্রতীক জৈনের বাড়িতে যাওয়া, 2022 সালে গোয়া নির্বাচনে কিন্তু 10 কোটি টাকা কোল স্ক্যাম, মানে এই যে কয়লা কেলেঙ্কারি শুনছেন না, কয়লা ঘোটালা, কোথাও ভাইপোর নাম আসে, কোথাও অন্য পোর নাম আসে, তো সেই কয়লা ঘোটালাতে এই টাকাটা নাকি হাওলার মাধ্যমে সেখানে গিয়েছিল বলে ইডি অভিযোগ করছে। তার জন্যই কিন্তু গিয়েছিল খোঁজ খবর নেওয়ার জন্য ওই প্রতীক জৈনের বাড়িতে। ইডি ভারতবর্ষে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হানা দিতে পারে এবং তারা সমস্ত কিছু তথ্য এভিডেন্সের জন্য যায় এবং ইডি যাবে, ইডি হানা দেবে, এটা সব জায়গায় ন্যাচারাল ব্যাপার, নর্মাল ব্যাপার। যে কোনো জায়গায় যদি কোনো গন্ধ পাওয়া যায়, দুর্নীতির কোনো কিছু গন্ধ পাওয়া যায়, ইডি যায়। আর ইডি রিক্রুটমেন্টটা হয়েছিল কিন্তু কোল স্ক্যাম্প থেকে শুরু করে সবকিছুই আদালতের নির্দেশে। ইডি স্বতঃপ্রণোদিতভাবেও কোথাও যেতে পারে। ইডি এখানে গিয়েছিল মামলা তদন্তের জন্য প্রতীক জৈনের বাড়িতে এবং সেখানে গিয়ে কার্যত লাফিয়ে পড়লেন মমতা ব্যানার্জি এবং তিনি গিয়ে একদম সেখান থেকে ফাইল সব তুলে নিলেন। শুধুমাত্র প্রতীক জৈনের বাড়িতে নয়, তার সঙ্গে সঙ্গে আইপ্যাকের অফিসে, যেখানে একসঙ্গে গোটা ভারতবর্ষে 10টা জায়গায় রেড করছিল ইডি, তার মধ্যে এই দুটো জায়গায় কার্যত অবাক কাণ্ড করে দিয়েছে। সেটা হচ্ছে এই দুটো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ইডিকে হানা দিতে দেয়নি। তো এই ঘটনাটা আপনারা জানেন এবং এই ঘটনার পরে অদ্ভুতভাবে ইডির বিরুদ্ধে কিন্তু তিনটে এফআইআর হয়েছে এবং এই এফআইআরগুলো হয়েছে ইডি আর সিআরপিএফ এর বিরুদ্ধে। এবং এই অভিযোগগুলো বা এই এফআইআরগুলো কে করেছেন? দুটো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা হচ্ছে শেক্সপিয়ার থানা, যেহেতু লাউডন স্ট্রিটে এই প্রতীক জৈনের বাড়ি, তাই সেখানে ওই লাউডন স্ট্রিটে যেহেতু গেছে, রেড করেছে ইডি এবং সঙ্গে গিয়েছিল সিআরপিএফ, তাই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন শেক্সপিয়ার সরণি থানায় গিয়ে কমপ্লেন করলেন এবং সুমোটোভাবে আবার পুলিশও একটা ওই শেক্সপিয়ার থানা থেকে একটা অলরেডি মামলা করে দিয়েছে, একটা অলরেডি এফআইআর করেছে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আইপ্যাকের অফিস হচ্ছে একদম সল্টলেকে, তো সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স যে থানা আছে সেখানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা এফআইআর করেছেন এবং ইডি এবং সিআরপিএফের নাম করে না নিয়ে ওই অজ্ঞাত পরিচয় আধিকারিকদের নামে এই যে করে দিয়ে তিনি ভাবছেন যে অনেক বড় কাজ করে ফেলেছি। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেভাবে ফাইলগুলো নিয়ে চলে এসছেন এবং অনেক ফাইল তারপরে ল্যাপটপ থেকে শুরু করে অনেক কিছু আমরা দেখছিলাম বা শুনছিলাম যে ল্যাপটপ সব কিছুই নাকি নিয়ে এসছেন, মানে ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলোকে তিনি নাকি নিয়ে চলে এসছেন, যেটা অভিযোগ। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইডি অলরেডি একটা
কমপ্লেন লজ করেছে এবং ইডি কমপ্লেন লজ করছে, তারা মামলা করতে কোর্টে গেছে। এবং আপনারা জানেন যে কোর্টে গিয়ে আজকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই খেলা, বিখ্যাত খেলা, সেই খেলাতে মোটামুটি এমন হট্টগোল হই হট্টগোল চলেছে কোর্টেতে, সেখান থেকে এজলাস থেকে হাইকোর্টের এজলাসে বিচারপতি শ্রীমতী শুভ্রা ঘোষের এজলাসে এত বেশি হইচই হয়েছে তাতে বিরক্ত হয়ে গিয়ে বিচারপতি শ্রীমতী শুভ্রা ঘোষ কিন্তু এজলাস ছেড়ে চলে যান এবং এই মামলা শুনানি হবে 14ই জানুয়ারি। আচ্ছা, এই মামলা প্রসঙ্গে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলেছেন এটা আগে আপনারা শুনুন, তারপর আমি বলছি মামলা সংক্রান্ত বেশ কিছু কথা শুনুন। যেটা করেছে এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করি। তাই শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার থেকে আমরা গুন্ডি বলতে এবং আমি অত্যন্ত খুশি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আজকে কলকাতা হাইকোর্টে যে প্লি করলো একটু আগে 11টার সময়, তাতে যে বিষয়গুলো রেখেছে, এরা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেন, মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছে রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানে না। বোকার মতো কাজ। আমি ইডির তরফে কলকাতা হাইকোর্টে যে একটু আগেই 11টার সময় লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে রেস্টুরেন্ট নম্বর 1 তারা করেছেন গতকাল তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। তারা রুল 26-এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং কালকে যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখো, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছে। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকিউজড করতে পিটিশনে রেখেছেন। ডাইরেক্ট ইমিডিয়েট সিজার, সিলিং, ফরেন্সিক রিজেকশন। এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন যে এত বড় একটা ইনসিডেন্টের পরে ইডি কি করবে, মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে না আইন মোতাবেক, সংবিধান মোতাবেক তারা ব্যবস্থা নেবে। আমি কোর্ট থেকে সংগ্রহ করা একটু আগে যে লিভ গ্র্যান্ট হয়েছে, যার অনেকের কাছেই ইতিমধ্যে এসে গেছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভ বাই দি লয়ার এনগেজ বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টর। এখানকার যিনি এএসজি, এডিএসজি, যারা এখান থেকে মুভ করেছেন এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ভারত সরকারের এএসজি মিস্টার রাজু অ্যাপিয়ার করেছিলেন, তারা একদম পশ্চিমবাংলার মানুষ এবং গোটা ভারতের লোক যেটা চাইছিল যে এফআইআরও তারা 1 নম্বর রেসপন্ডেন্ট মুখ্যমন্ত্রীকে করেছেন, যিনি সরাসরি এটা করেছেন, আইপিএসদের করেছেন, সিবিআই
ইন্টেলিজেন্ট এবং এই রাজ্যের একজন ইন্টেলিজেন্ট, কিন্তু তথ্য প্রমাণের কিছু নেই, সব কিছু পাবলিক ডোমেইনে হয়েছে, চোখের সামনে হয়েছে। পশ্চিমবাংলার মানুষ কঠিন এবং কঠোর ব্যবস্থা চায়। শুনলেন শুভেন্দু অধিকারী কার্যত কিন্তু পরিষ্কার করে বলে দিলেন, আজকে প্রেসের সামনে পরিষ্কার করে বললেন যে অ্যাকচুয়ালি এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি যে ব্যবস্থা নিচ্ছে সেটা কিন্তু লক্ষণীয়। এবং এর সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন, ইডি চাইছে এবার এই মামলাটার মধ্যে সিবিআই ঢুকুক। আর এখানেই কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিছিল করে হাঁটা, আজকে দেখছিলেন আপনারা যে কি বড় মিছিল করেছেন, সবাই মিলে নেমে পড়েছেন, কিন্তু অদ্ভুত জিনিস কি লক্ষ্য করেছেন? সেটা কি বলুন তো? এই মিছিলে কারোর হাতে কোনো কিন্তু প্ল্যাকার্ড ছিল না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সব মিছিলে করেন। একটা দেখেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন সারদা কাণ্ড হয়েছিল, রোজভ্যালি কাণ্ড হয়েছিল, তখন তিনি বড় মিছিল করেছিলেন এবং সেখানে লেখা ছিল সবার হাতে হাতে আমরা সবাই চোর। কারণ তখন একটা বিখ্যাত ডায়লগ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেটা হচ্ছে আমি চোর, মদন চোর, কুণাল চোর, মুকুল চোর। এই যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো মনে করিয়ে দেয় তখন তিনি রাস্তায় নেমেছিলেন আমরা সবাই চোর বলে। যাই হোক, সে সমস্ত অতীতের ইতিহাস যদি আপনি স্মরণ করেন তাহলে বুঝবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিছিলে নামলে সেখানে কিন্তু হাতে কোনো না কিছু কিছু থাকে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিছু নামেননি। উচিত ছিল তার ফাইল হাতে করে নামা, কারণ তিনি ফাইল নিয়ে চলে এসেছেন। এই রাজ্যে সবচেয়ে বেশি অভিযোগ ছিল একটা, সেটা হচ্ছে কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, অমুক চুরি। এখন এসে গেছে ফাইল ছিনতাই, মানে ফাইল ছিনতাইয়ের ব্যাপারটা কিন্তু সামনে এসছে। আর এটা দেখে অদ্ভুত লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন তার পরিপ্রেক্ষিতে গোটা দেশ জুড়ে সমস্ত মানুষ কিন্তু অবাক হয়ে দেখছে যে কি করলেন মমতা ব্যানার্জি। একজন মুখ্যমন্ত্রী তিনি কি করে, যিনি সবসময় সংবিধানে কথা বলেন, সংবিধানকে মেনে তিনি শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী কি করে ইডির কাজে হস্তক্ষেপ করলেন এবং কি করে একটা সংস্থা, কেন্দ্রীয় সংস্থা তদন্তে হস্তক্ষেপ করলেন এবং ফাইলগুলো নিয়ে এলেন। ইডি পরিষ্কার করে বলে দিয়েছে, কোর্টে গিয়ে জানিয়েছে এবং জানাচ্ছেনও যে আমি কোনো তদন্ত করতে পারিনি, কোনো কিছু বাজেয়াপ্ত করতে পারিনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে সমস্ত ফাইল, ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে চলে এসেছে। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সিবিআই তদন্তের জন্য আবেদন করেছেন এবং সিবিআই তদন্ত আমার মনে হচ্ছে হবেই, কারণ ঘটনাটা গোটা দেশের কাছে নজিরবিহীন ঘটনা। গোটা দেশ কেন, আমি আবারও বলছি, প্রথমে বলেছিলাম গোটা বিশ্বে এরকম জিনিস দেখতে পাই না। তাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেচিন্তে বলেছিলেন বিশ্ব বাংলা, মানে বিশ্বের কাছে এই বাংলা যে কত নিচে নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, সেটা আজকে আপনি আমি সবাই জানি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের পরে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার মিছিল করুন, হাজার মিটিং করুন। আজকে আমি দেখলাম সকালবেলা থেকে এলাকায় এলাকায় মিছিল হচ্ছে, কিন্তু হাজার মিছিল করে কাউকে বোঝাতে সমর্থ হবেন না যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কেন যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলো তখন কেন দৌড়ে যাননি, এই মমতা বন্দ্যোপাধ্যায় কেন অন্যান্য যখন তৃণমূলের নেতা, তাবর তাবর নেতা মন্ত্রী অ্যারেস্ট হয়েছে, যখন ইডি তাদের বাড়িতে গেছে তখন কেন যায়নি। এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বোঝাতে পারবে না যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে বন্যায় মানুষ ডুবে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, সেখানে তড়িঘড়ি পৌঁছতে পারেন না, কার্নিভাল নিয়ে ব্যস্ত থাকেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোঝাতে পারবেন না যে কেন তিনি কলকাতায় যখন বৃষ্টির জলেতে তড়িতাহত হয়ে মানুষ মারা গেল তখন তাদের পরিবারের পাশে তৎক্ষণাৎ কেন গেলেন না। আর এক্ষেত্রে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে চলে গেলেন প্রতীক জৈনের বাড়িতে এবং দৌড়ে চলে গেলেন আইপ্যাকের অফিসে। সবটা দেখে মনে হয় কয়লা ঘোটালা যে টাকা যেটা হাওলা মারফত গিয়েছিল, যেটা অভিযোগ, সেই অভিযোগ মনে হচ্ছে কোথাও যেন সত্যি আছে। আর সব সত্যি কি সামনে এসে যাবে? তাই কি তিনি তড়িঘড়ি করে ফাইল, তারপর ইলেকট্রনিক্সের যে সমস্ত ডিভাইস ছিল সব নিয়ে চলে এলেন? এই প্রশ্নটা গোটা রাজ্য জুড়ে কিন্তু উঠছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন হয়তো যে এই যে হাইকোর্টে গিয়ে একটু গোলমাল করে দিয়ে বিচার প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়া হলো 14 তারিখ অবধি, এতে কার্যত লাভ হবে? আমার উত্তর হচ্ছে না, 14 তারিখ হলেও লাভ হবে না। একটা লাভ হবে যে কোনো কিছুকে, এভিডেন্সগুলোকে নষ্ট করা যেতে পারে, কিন্তু এটাই হচ্ছে বড় কথা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করে লোকের কাছে, সাধারণ মানুষের কাছে তিনিও কিন্তু এবারে সেই জায়গায় চলে গেলেন যেটা গোটা রাজ্যের ম্যাক্সিমাম তৃণমূল নেতা বা মন্ত্রী সম্বন্ধে মানুষের ধারণা ছিল যে এই তৃণমূল নেতারা কেউই সৎ নয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু এই দাগটা লেগে যাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যে কায়দায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাত থেকে, ইডির হাত থেকে কাগজপত্র, ফাইল কেড়ে নিয়ে এসছেন বলে অভিযোগ, এবং যেভাবে তিনি ঢুকে গেছিলেন এবং বললেন আমি সব কেড়ে নিয়ে এসেছি, তাতে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কিন্তু একটা দাগ লেগে গেল, যে দাগটা মেটানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় হাজার মিছিল করলেও হবে না। কি বলেন আপনি? এই যে 2026 নির্বাচন, তার আগে এই ঘটনা কিন্তু কার্যত বাংলার মানুষকে বুঝিয়ে দিল
যে তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরা সবটাই রয়েছে আইপ্যাকের কাছে, এবং তৃণমূল কংগ্রেসের সব কিছু মানে এই যে উত্থান বলুন বা পতন বলুন সবই হবে আইপ্যাকের জন্য। কারণ আইপ্যাক কখনোই তৃণমূল স্তরের নেতাদের মনের কথা বুঝতে পারেনি, পারবেও না। তাই তৃণমূলের নিচু স্তরের নেতারাও ভাবছে যে আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নামেন না, কিন্তু প্রতীক জৈনের জন্য তিনি কিন্তু দৌড়ে যান, কোনো কিছু পরোয়া করেন না। তাই বিষয়গুলো ভাবাবে নিশ্চয়ই বাংলার বুকে থাকা তৃণমূলের সাধারণ কর্মীকেও। কি বলেন আপনি? আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার রইল, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা থেকে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।